আসলে জানতে চাচ্ছি আমাদের এই যে প্রবন্ধটা পাঠ হলো, আমরা মূলত আসলে প্রবন্ধর উপরে ১ম এ আলোচনাগুলো আমাদের গেস্টদের কাছ থেকে আলোচনাগুলো শুনে নিয়ে তারপরে আমরা আমাদের যে প্রশ্নগুলো আছে এবং আমাদের আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের প্রশ্নগুলো নিয়ে আপনাদের আলাপ করব। সো আ আ অ্যাডভোকেট হাসনাত কাইম, আপনার আপনার কথা শুনতে চাচ্ছি আমরা। ধন্যবাদ রাহাত। যেটা হয়েছে যে আসলে প্রবন্ধ সম্পর্কে প্রথমত আমি এমনিতে ক্ষমা চাই যে আসলে প্রবন্ধটা পাঠানো হয়েছিল, আমাকে জানানো হয়েছিল, সম্ভবত সৈকত আমাকে মেল করছিলেন, কিন্তু আমি আমি এত বাজে অবস্থার মধ্যে যে গতকাল রাত্রে আরেকটা খসড়া প্রস্তাব, এই যে সাইমি এখানে আছে, সারা আছে, আপনাদের প্রবন্ধ তো প্রবন্ধ, এখানে ধরেন ছেপে উৎসাহটা হচ্ছে এরকম যে বাংলাদেশের সংবিধানটা কি হতে পারে তার একটা খসড়া প্রস্তাবনা একটা সংগঠনের দিক থেকে ছেপে এটা বন্টন করা হচ্ছে, এবং এটার উপরে আজকে একটা আলোচনা ছিল। আমার ইচ্ছা ছিল যে আসলে আমি এই বইটা ধরে হয়তো আলাপ করব, কিন্তু আসলে আমি সময় করতে পারিনি। আমি ওইটারও অর্ধেক পড়ে তারপরে আমার কাছে মনে হয়েছিল যে আমি এটা পুরোটা ধরে কথা বলার মতো যত আলোচককে ডাকা হয়েছে এবং যে সময় দেওয়া হবে তাতে হবে না, সেটা হয় নাই। আর সেই জন্য আপনাদের প্রবন্ধটা আসলে ওইভাবে পড়া হয় নাই, কিন্তু তন্ময়কে যদ্দূর আমি শুনেছি আমি মনোযোগ দিয়ে এটা কভার করার চেষ্টা করছি যে তার কাছ থেকে এটা বোঝার জন্য। এবং তন্ময় প্রবন্ধের মধ্যে যেটা করেছেন, একটা জায়গাকে তো ধরেন খুব একাডেমিক ফর্মে বলার চেষ্টা করেছেন যে এই আছে এই আছে এই আছে, এগুলির মধ্যে আসলে কি হওয়া দরকার, এক ধরনের একটা নিরপেক্ষ একাডেমিক অবস্থান নেওয়ার চেষ্টা করছে, আপনি এটার কৌতর। আর বাকি যে জায়গাগুলি নিয়ে আপনারা কথা বলছেন সেগুলি তো ধরেন আমাদের দিক থেকে আমার জিনিসগুলি এরকম স্পষ্ট, আমরা অনেক আগে থেকে এই জায়গাগুলি নিয়ে আমাদের মতো করে আমরা বলে আসছিলাম। সেই বলাটা যে প্রথম যেভাবে বলতাম কিংবা আরো হয়তো তীব্রভাবে বলার ইচ্ছা ছিল একটা সময় পর্যন্ত, আবার প্র্যাকটিক্যালি এখন এই যে জাহিদদের যখন শুনি এবং পরিস্থিতি যখন আসলে মোকাবেলা করি, তখন এর মধ্যে এক ধরনের চিন্তার মধ্যে, চিন্তা এবং বাস্তবতার মধ্যে যে আসলে পার্থক্যটা দেখি, সেখান থেকে আসলে অনেক জায়গায় বরং অনেক দূর সরে আসছি। তো সেইটা ধরে আমি বলি যে প্রথমত প্রবন্ধের মধ্যে সংবিধানের অসঙ্গতি যেগুলি আপনারা বলছেন এগুলি সবগুলির সাথে আমি একমত। আরো হয়তো অনেক কথা যোগ করা যেতে পারে, সেটা হয়তো আপনাদের প্রবন্ধে আসছেও, আমাদেরও এগুলিতে কাজ করা আছে, সেটা আপনারাও চাইলে দেখতে পারবেন, আমিও আপনাদেরটা দেখতে পারবো। আর বাকি যে জায়গাগুলি নিয়ে আসলে কথা বলছেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেগুলি নিয়ে সাইমি বলছে কিংবা জাহিদ বলছে, আমি সেখানে আসবো একটু। তার আগে প্রথমত আপনাদের এই উদ্যোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা বাইরে থেকে এই প্রবন্ধ এবং এই সংবিধান নিয়ে আপনারা যে পরিশ্রম করছেন এবং সবাই মিলে সম্মিলিতভাবে একটা প্রবন্ধ লিখছেন, এই জন্য আমি আপনাদের বেশি করে ধন্যবাদ জানাতে চাই। কারণ এইগুলি কাজ প্রধানত ওইরকম একটা সময় পর্যন্ত পাণ্ডিত্য প্রদর্শনের কাজ হিসেবে থাকে বলে এক একজন পণ্ডিত এটা করার চেষ্টা করে, কিন্তু সংবিধানকে আমরা সর্বোচ্চ আইন ধরলেও এটা যেহেতু আসলে একটা পলিটিক্যাল আইন কিংবা পলিটিক্যাল সেটেলমেন্ট, বিশেষত আমাদের মতো জায়গায় যেখানে আমরা ব্রিটিশ কলোনির ভেতরে ছিলাম এবং যেখানে আমাদের একটা প্রায় আমাদের সংবিধানের বয়স 50 বছর হলেও, কিংবা পাকিস্তানের 25 বছরের সংবিধান না থাকা সাংবিধানিক লড়াই হলেও 1858 থেকে এখানে ব্রিটিশ পার্লামেন্ট এক ধরনের সাংবিধানিক পদ্ধতিতে এখানে রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, নির্বাচন, অর্থাৎ আজকে আধুনিক রাষ্ট্র বলতে আমরা বাংলাদেশে যেগুলি বলি এবং যেগুলি দেখি কিংবা যে সমস্ত জিনিস মোকাবেলা করি, সেগুলি আসলে একটা সাংবিধানিক কাভারের আন্ডারে আসলে প্র্যাকটিস হয়েছে বলে আমাদের এখানকার লড়াইয়ের অনেকটা জায়গা জুড়ে আসলে সংবিধানই ছিল। তো সেই দিক থেকে ধরেন আমাদের অভিজ্ঞতা খুব কম সময়ের, এটা আমি মনে করি না। এবং আমাদের দেশের রাজনৈতিক আইন এগুলিকে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলতে আইন শব্দটা সম্পর্কে, আইনের সংজ্ঞা সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণা সেইভাবে দেখি বলে সংবিধানকে দেখার ক্ষেত্রে এটাকে অনেক সময় ওই প্রায়োগিক মানে ওই রকম আইন, পেনাল কোড কিংবা আসলে সিপিসি এইভাবে বোঝার একটা চেষ্টা থাকে,
কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এইটাই হচ্ছে আসলে রাজনৈতিক আইন, এটা সামাজিক আইন, বা এটাই হচ্ছে আসলে পলিটিক্যাল কন্ট্রাক্ট। এই জায়গা থেকেই আসলে দেখার ক্ষেত্রে একক ক্রিয়েটিভিটির চাইতে আপনারা যখন গ্রুপ হিসেবে কাজটা করছেন, তখন আমার কাছে মনে হয় যে এটা ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিজম হয়েছে, এবং এটা এই অ্যাপ্রোচটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। তো সেইগুলি হচ্ছে আপনাদের প্রবন্ধ এবং আপনাদের কর্মের তৎপরতার ধরন সম্পর্কে আমার বক্তব্য। সেইগুলির মধ্যে আপনারা আমাদের মতামতের জন্য যে জায়গাগুলিকে রাখছেন, ধরেন যদি আপনাদের এই অবজারভেশনের সাথে আমি একমত পোষণ করি যে আপনারা সংবিধানের যে সমস্ত মৌলিক সংকটের কথা বলছেন, সেগুলিতে যদি, যেহেতু আমি একমত, সেগুলিতে আমি আর কথাটা না বাড়ায় একটা জিনিস তারপরে আপনাদেরকে একটু আলাপ করতে বলি, যে আপনাদের প্রবন্ধে থাকতে পারে, নাও থাকতে পারে, আমি জানি না। আমাদের দেশে আসলে সংবিধান নিয়ে যখন আলাপ হয়, এবং এখনকার ট্রেন্ড হচ্ছে আসলে রাইট বেসড অ্যাপ্রোচটা ধরে আসলে আলাপ করার, এক এক সময় এক একটা ট্রেন্ড থাকে তো। কিন্তু সংবিধানের, আমাদের সংবিধানের অর্থনৈতিক যে কাঠামো, বাজেটারি যে সিস্টেম, এইটা খুব ভয়াবহ রকম ভাবে একরৈখিক, এককেন্দ্রিক এবং সবচাইতে বেশি শিল্ড আর কি। এবং এইখানে যেহেতু আমাদের দেশে এটা মনে করা হয় যে আমাদের বোধহয় একটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম আছে, আসলে তো নাই। এটা একটা পার্লামেন্টারি সিস্টেমের নামে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের চাইতেও খারাপ অবস্থা, নিকৃষ্ট অবস্থা। যেহেতু আর্টিকেল 70 আছে, আর্টিকেল 70 এবং পার্লামেন্টারি সিস্টেম, ওয়েস্টমিনিস্টার সিস্টেম তো কোনোভাবে একমত হইতে, একসাথে চলতে পারে না। কিংবা ধরেন আমাদের যে পার্লামেন্টারি প্রসিজিওর আছে, যেটা প্রসিজিওরাল ল, যেটা যেখানে আসলে হেড অফ দ্য পার্লামেন্ট যেভাবে আসলে পার্লামেন্টকে স্পিকারের মাধ্যমে কন্ট্রোল করে, ওইখানে আপনার বিল উত্থাপন করার জন্য কিংবা বিল আলোচনায় আনার জন্য যে ধরনের ব্যবস্থা ফেস করতে হয়, তো সেইগুলি মিলে যদি আসলে, কিংবা এখানকার যে আসলে পার্লামেন্টারি কমিটিগুলি, এইগুলির যে আসলে সীমাবদ্ধতা, কিংবা এগুলির ফরমেশনের যে আসলে কায়দা, এর কোনোটাই ধরেন আমাদের এখানে ডেমোক্রেটিক কোনো অ্যাপ্রোচ থেকে করা হয় না। তো এটা তো হচ্ছে একটা একাডেমিক আলাপ বা আমাদের জায়গা থেকে একটা অ্যানালাইসিস। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই জায়গাগুলির মধ্যে সবচাইতে ভয়াবহভাবে কন্ট্রোল করা হচ্ছে আসলে বাজেট সিস্টেমটাকে। বাজেটটা এমন ভাবে, বাংলাদেশে বাজেটটা হচ্ছে আসলে, আপনারা জানেন যে আসলে আমাদের রাষ্ট্রটা, যেটা বললাম যে ব্রিটিশরা শুরু করছিল, তো ধরেন 1858-রও আগে 1757-তে এখানে সিরাজউদ্দৌলার পতনের পরে কোম্পানি সিরাজের কাছ থেকে এবং সম্রাটের কাছ থেকে যে অধিকারটা চাইছিল, এটা সে দিওয়ানিটা তার কন্ট্রোলে নিতে চেয়েছিল। দিওয়ানি মানে খাজনা আদায় এবং খাজনার জন্য যে মামলা মোকদ্দমা করা, সেই ক্ষমতাটা। এবং সেটা নেওয়ার পরে তারা, আপনারা জানেন যে এমন মাত্রায় আসলে খাজনার চাপটা ছিল যে 1776 তো এখানে মন্বন্তর হয়েছে, এবং মন্বন্তরের পরেও আসলে খাজনা আদায় কমে নাই। তো আমি বলছি এই জন্য যে এইখানকার রাষ্ট্র পত্তনটার একটা বড় ব্যাপার ছিল যে আসলে জনগণের সম্পদ অ্যাকুমুলেট করা এবং এখান থেকে এটা আসলে বাইরে নিয়ে যাওয়া। ব্রিটিশরা এখানে ব্যবসা করার জন্য আসছিল এবং এসে সে দেখছে যে বাণিজ্যের চাইতে আসলে খাজনা আদায় হচ্ছে সবচেয়ে ভালো, এবং খাজনা আদায়ের কাজটা হচ্ছে আসলে রাজনীতির, সেই জন্য রাজনীতিটাকেই সে আসলে সবচেয়ে ভালো ব্যবসা হিসেবে নিচ্ছে। আমাদের এখানে এখনো পর্যন্ত মানে ব্রিটিশ ওই ধারাবাহিকতাটা আছে যে বাংলাদেশেও সবচেয়ে ভালো বাণিজ্য হচ্ছে আসলে সরকারের অংশ হওয়া, এবং সেইখান থেকে আসলে বাজেটের ভেতর দিয়ে টাকা জোগাড় করা, এবং সেটা বন্টনের সময় আসলে নিজেদের পছন্দের খাতে বন্টন করে সেখান থেকে আত্মসাৎ করা, পাচার করা এবং অপচয় করা। তো এই যে সিস্টেম, এই সিস্টেম নিয়ে আমাদের সংবিধান নিয়ে যত আলোচনা হয়, সেইটার এই ইকোনমিক সাইডটা ধরে আসলে কোনো আলোচনা প্রায় হয় না। কিন্তু আপনি দেখবেন 1935-এর বাজেটের, 1935-এর সংবিধান দেখবেন, তার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, তার সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের যে বাজেট সেশন কিংবা বাজেট নিয়ে তাদের যে আইন, পাকিস্তান আমলে বাজেটের যে ধারাবাহিকতা, এবং বাংলাদেশের বাজেটের যে আসলে যেভাবে সিস্টেমটা অ্যাডপ্ট করা হয়েছে, অল আর সেম, ওয়ার্ড টু ওয়ার্ড আপনার মিলে যাবে। তিনটা কনস্টিটিউশন আপনি দেখলেই বুঝবেন। তার মানে
ব্রিটিশ আমলে ধরেন বাজেটে আপনার ভোট দেওয়ার ক্ষমতা ছিল, এখানকার ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ানদের ভোট দেওয়ার ক্ষমতা ছিল। পরবর্তীতে ভোট দেওয়ার ক্ষমতা হয়েছে, কিন্তু এটাকে কন্ট্রোল করার কোনো ক্ষমতা নেই। এবং আজকে পর্যন্ত বাংলাদেশে ধরেন ৭২-এর সংবিধান বলেন বা আজকের সংবিধান বলেন, পঞ্চদশ সংশোধনের পরে এই সংবিধানে বাজেটটা পেশ করা হয়। বাজেট পেশ করার আগে পার্লামেন্ট মেম্বারদের আসলে কোনো রোল থাকে না। বাজেটটা পেশ করার পরে এটা আলোচনা যেটা হয় এটা হচ্ছে গালিগালাজ, অথবা প্রেসিডেন্টের অথবা তার দলের প্রশংসা হয়, অথবা গালিগালাজ হয়, এর বাইরে কোনো আলোচনা হয় না। আবার এটা যখন পাশ করার সময় আছে তখন হাবুট জয়যুক্ত হয়, এটা ৭০ থাকলে এটা হইতেই হবে। অন্যান্য আইনের সাথে এই আইনের যেটা পার্থক্য, সেটা হচ্ছে অন্য আইনগুলিকে প্রেসিডেন্ট চাইলে, যদিও তার কোনো ক্ষমতা নেই, তার এইটুকু ক্ষমতা দেওয়া ছিল যে পুনর্বিবেচনার জন্য পাঠাইতে পারে। কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতাকে যেভাবে আসলে পুনর্বিবেচনার জন্য পাঠানোর যে ক্ষমতা, সেটাকে লিমিট করা হয়েছে এইভাবে, অর্থ বিল ব্যতীত সে পুনর্বিবেচনার জন্য পাঠাইতে, অর্থ বিলকে পুনর্বিবেচনার জন্য পাঠাইতে পারে প্রেসিডেন্টও পারে। এবং অর্থ বিলে যখন আসলে স্পিকার সই করে তখন এটা হচ্ছে এক্সেম্পটেড ফ্রম অল লিগাল অ্যাকশন। তার মানে আপনি আগেও কিছু করেন না, পরেও কিছু করতে দেন না, যা আপনাকে চাপায় দেওয়া হয় ইকোনমিক ল হিসাবে গ্যাজেট হয়। তারপরে আমি টেলিফোনে কত বিল দেব, আমি গ্যাসে কত বিল দেব, আমি কারেন্টে কত বিল দেবো, এটা ঠিক করা হয়। এবং ওই টাকা নিয়ে সে মেগা প্রজেক্ট করবে না এটার জন্য লোন আনবে, এগুলি ঠিক করা। সো এইখানে আসলে যখন আসলে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনের কথা যখন বলা হয়, তখন আমি আপনাদের অনুরোধ করবো যে একটা ডেমোক্রেটিক বাজেট সিস্টেমের ব্যাপারটা যেন আপনারা একটু চিন্তা করেন। যদিও এগুলি আমি ইয়ের সাথে একমত, জাহিদের সাথে একমত, যেগুলি কিচ্ছু হবে না, আমি জাহিদের চাইতেও হতাশ। কিন্তু আমি মনে করি যে এই আলাপটা হওয়ার আসলে একটা মরশুম যাচ্ছে, মানুষের কাছে এই আলাপটা তুলে ধরার এবং মানুষকে আসলে এই প্রথম পলিটিক্যাল করার একটা সুযোগ আসে। বাংলাদেশে পলিটিক্যাল পার্টি অনেক আছে যেগুলোর আসলে কোনো পলিটিক্স নাই। মানে পলিটিক্যাল পার্টি উইদাউট পলিটিক্স, এটা হচ্ছে এখানকার ধরেন ট্র্যাজেডি। পার্লামেন্ট উইদাউট পার্লামেন্টারি পাওয়ার, এটা হচ্ছে এখানকার ট্র্যাজেডি। জুডিশিয়ারি ফর মানে ইলিগাল বেনিফিশিয়ারিদেরকে প্রটেক্ট করার জন্য জুডিশিয়ারি, এটা হচ্ছে ট্র্যাজেডি। এখানকার ট্র্যাজেডি হচ্ছে ধরেন লোকাল গভর্নমেন্ট বলে আসলে কোনো কিছু না থাকে, এমপিরা লোকাল গভর্নমেন্ট হচ্ছে এমপিরা আসলে চাকর বাকর। তো এগুলি না থাকা, এখানকার ধরেন ফান্ডামেন্টাল রাইটস বলে কিছু না থাকা। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ৩-৪টে ফান্ডামেন্টাল রাইটস এর বাইরে আর বাকি সমস্ত ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কন্ডিশনাল। এবং এই কন্ডিশনগুলি, ওই আইনগুলি হচ্ছে ব্রিটিশ কালের, পাকিস্তান কালের আইন, সেই আইনের সাপেক্ষে এইখানকার আসলে ফান্ডামেন্টাল রাইটস হয়, যেটা আসলে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনের কিংবা একটা ডেমোক্রেটিক স্টেটের প্রথম কথা হচ্ছে যে আমি বিইং এ হিউম্যান বিইং, আর আমি একজন মানুষ হিসাবে আমি কতগুলি অধিকার জন্মগতভাবে নিয়ে জন্মাইছি। মানুষ থাকতে গেলে আমার এই অধিকারগুলি আমার চর্চা করার সুযোগ থাকতে হয়। আমি রাষ্ট্র তৈরি করব আমার এই অধিকার এনজয়মেন্টের ক্ষেত্রে, আমাকে যাতে আসলে কেউ রেস্ট্রেন করতে না পারে সেইটাকে এনশিওর করার জন্য, আমার এনজয়মেন্ট অফ রাইটকে এনশিওর করার জন্য আমি প্রতিষ্ঠান তৈরি করব। কিন্তু কলোনিয়াল রাষ্ট্র যেহেতু আমাকে ধরেই নিয়েছিল নেটিভরা হচ্ছে খারাপ, নেটিভরা হচ্ছে আনরুলি, নেটিভরা হচ্ছে আসলে মানে অশিক্ষিত মূর্খ গেও, তাদেরকে আসলে সংস্কৃত করতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে এই অ্যাটিচিউড থেকে, এবং তার জন্য প্রয়োজন দমন করতে হবে। তো সেই জায়গা থেকে যে প্রতিষ্ঠানগুলি গড়ে উঠছিল আজকে পর্যন্ত, প্রতিষ্ঠানগুলি ওই জায়গায় আছে, আইনগুলি ওই জায়গায় আছে। সো আমি যেটা বলতে চাইছিলাম, যে কারণে এতগুলি কথা বললাম, সেটা হচ্ছে যে আমাদের যদি এইটুকু কথা আমরা বলতে পারি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলিকে, অনেকগুলো রাইটস কে ইনক্লুড করা দরকার, যদি নাও হয় তাহলে যেগুলি আছে সেগুলিকে যদি একটু ফ্রি করতে পারে, এবং ফান্ডামেন্টাল রাইটস গুলি এনজয় করার ক্ষেত্রে যে সমস্ত রেস্ট্রিকশন আছে, আমি অন্যের রাইটকে ইনফ্রিঞ্জ না করে আমি আমার রাইটকে এনজয় করার জন্য যে ফ্যাসিলিটেশনটা দরকার, স্টেট যেন সেটা করে, প্রতিষ্ঠান যদি সেটা করে, সেই রকম একটা অ্যাপ্রোচ থেকে যদি আমি কনস্টিটিউশনকে দেখতে পারি এবং সেইভাবে আলাপটা তুলতে পারি, তাহলে আলাপের ক্ষেত্রে একটা অগ্রগতি হবে। কিন্তু বাস্তবতা কি এটা হবে? বাস্তবতা আমি সাইনির সাথে অনেক বেশি একমত যে কনস্টিটিউশন কিংবা একটা স্টেট যখন করে, আপনারা অনেকেই লেফটিস্ট, তো একটা স্টেট যখন করেন আপনারা ধরেই নেন যে এটা হচ্ছে আসলে একটা দমনের হাতিয়ার, কিংবা ভদ্রভাবে বললে হচ্ছে একটা কনফ্লিক্টিং
ক্লাসগুলির মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট যাতে আসলে কনফ্লিক্টটা ম্যানেজ করা যায়, যে একটা সার্টেন স্টেজ পর্যন্ত আপনি কনফ্লিক্ট ম্যানেজ করার জন্য আপনি একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেন। তার মানে আপনি যখন বাংলাদেশে 24 সালে এসে আপনি যদি বিপ্লব করে ফেলতেন, আপনার যদি বিপ্লব করার শক্তি থাকতো, আপনার যদি বিপ্লবী আদর্শে আমরা আপনাদের পেছনে জড়ো হইতাম বা ছাত্রদের পেছনে জড়ো হইতাম, তাইলে তাদের আদর্শ জয়যুক্ত হয়েছে এবং সেইভাবেও ধরেন একটা কনসেনসাস তৈরি হয়। সাইমি যেটাকে পিপলের কথা বলছি, যতক্ষণ পর্যন্ত এটা না হয়েছে, যতক্ষণ এটা অভ্যুত্থানের শক্তির মধ্যে বিএনপি আছে, জামাত আছে, লেফটরা আছে, আমাদের মতো মধ্যবর্তীরা আছে, তার মানে হচ্ছে যে অভ্যুত্থান পর্যন্ত একটা সার্টেন কজে আমরা একমত হয়েছি, হয়ে যখন আমাদের যার যার জায়গায় গেছে তখন তো তার পলিটিক্সে চলে গেছে। আমার কাছে আমার পিপল কারা, যারা আমার পলিটিক্সটাকে ওন করে। বিএনপির কাছে বিএনপির পিপল হচ্ছে তারা যারা বিএনপির পলিটিক্স ওন করে। তার মানে এই যে মানে জায়গাটা তৈরি হয়েছে, তাহলে এইখানে আসলে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে মিনিমাম কিসে কিসে আমরা সবাই একমত। আমি এটা বলি, এটা বের করার সোজা পথ হচ্ছে ফাংশনাল জায়গা দেখা। রাষ্ট্রের যেই জন্য আগের কথা বলছিলাম যে ব্রিটিশরা এখানে রেন্ট সিকিং করতে আসছিল, সেটা করতে গিয়ে আসলে এখানকার সংবিধানকে একটা ফাংশনাল সংবিধান বানাইছে। মানে কিভাবে বাজেট করবেন, কিভাবে আসলে খরচ করবেন, কিভাবে চুক্তি করবেন, কিভাবে নির্বাচন করবেন, কিভাবে আসলে বিচার বিভাগ পরিচালনা করবেন, কিভাবে পুলিশ পরিচালনা করবেন, কিভাবে সরকার পরিচালনা করবেন, এগুলি তো সংবিধানের ফাংশনাল জায়গা। এই যে ভোগান্তি 53 বছরের, এই 53 বছরের ভোগান্তি থেকে আমাদের কতগুলি কমন আন্ডারস্ট্যান্ডিং দাঁড়ানোর জায়গা আছে। আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে এটা নিয়ে একমত হওয়া আমাদের জন্য অনেক ইজি হবে। আমরা একটা জুডিশিয়ারি চাই আসলে, যেটা হচ্ছে যে এখনকার মতো আসলে বসংবোধ না, একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চাই। এটার ব্যাপারে আমার কাছে মনে হয় যে খুব বেশি পার্থক্য হবে না। আমি আসলে পাচার হবে না এরকম একটা ইকোনমি চাই। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক দ্বারা রেগুলেটরি বডি হিসাবে থাকবে, এটাকে ফাইন্যান্স ডিভিশন কন্ট্রোল করবে না। এরকম একটা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সিস্টেম চাই, ব্যাংকিং ল চাই। এইটা আসলে কেউ খুব বেশি আপত্তি করবে না। আপনার এরকম একটা রিয়েল ফাংশনেবল একটা লোকাল গভর্নমেন্ট চাই, যারা আসলে সেবা কাজ যার কাছে দিয়ে দেওয়া যায়, যাকে আসলে এমপিরা গিয়ে খবরদারি করবে না, এরকম একটা জিনিস নিয়ে খুব বেশি আপত্তি থাকবে না। সংসদের 70 ধারা নিয়ে অনেক কথা হবে, সবটা পারা যাবে না, কিন্তু যত দূর পারা যায় অন্তত অনাস্থা কিংবা অর্থ বিল, এই দুইটা বাদ দিও। যদিও আমি বিএনপির সাথে এটা নিয়ে 7 মাস তাদের 31 দফা কর্মসূচি যখন করা হয়, সেটার আমি ড্রাফটিং কমিটিতে ছিলাম, আমি 7 মাস এদের সাথে এটা নিয়ে লড়াই করছি, পারি। আলটিমেটলি ওরা আমাকে বলছে যে আপনার আসলে রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই, আপনি কোনো এমপি হ্যান্ডেল করেন নাই, আপনি কাইম ভাই জানেন না বাংলাদেশের এমপিরা কি জিনিস। আমার অজ্ঞতাকে ধরেন উড়াই দিছে একদম, আমার অজ্ঞতা দিয়ে, আমার অনভিজ্ঞতার জন্য। যাই হোক, কিন্তু আমি তারপরে মনে করি ওইখানে কতটা তাদেরকে আনা যায়, তার জন্য তাদের সাথে আসলে বার্গেন করা, তাদেরকে আসলে চাপ দেওয়া, সবাই মিলে ওইটা করা, এইরকম জায়গাগুলি করা গেলে আমি যেটাকে বলছি যে একটা কমন মিনিমাম দাঁড় করানো, যে সবার মধ্যে ঐকমত্য আছে ফাংশনাল জায়গায়, এটার কমন মিনিমামটা দাঁড় করানো, কমন মিনিমামটাকে যতটা সম্ভব বাড়ানো। কমন মিনিমাম মানে এরকম, যখন এটা নীতি হিসেবে নেয় তাহলে আমি বললাম কিছুই পরিবর্তন হবে, সেটা তো কমন মিনিমাম। বাট এটাকে রেশনাল করা, যেমন বিএনপি ধরেন 31 দফা দিছে, 31 দফার মধ্যে তার কিছু জিনিস আছে, তো সে এটা করতে চাই হচ্ছে সে পার্লামেন্টে যাওয়ার পরে, তাকে এই আলাপ করাই যেতে পারে, ওয়াই নট বিফোর পার্লামেন্টারি ইলেকশন, ওয়াই নট সবাই মিলে আসলে সমঝোতা করে এখনই এটাকে আমরা বাস্তবায়ন করবো না, যেহেতু আপনি এটা গেলে করবেন, এটা আপনার কমিটমেন্ট, এখান থেকে তো আপনি সরবেন না। সো আর্গুমেন্ট কি হবে সমঝোতার জন্য, সেই রকমের একটা জায়গায় আসলে গভর্নমেন্ট যে রোলটা নিতে পারতো, আনফরচুনেটলি গভর্নমেন্ট এখন পর্যন্ত সেই রকম অ্যাক্টিভ কোনো রোল নিচ্ছে। কমিশনের, এটা আমি গত পরশুদিন কমিশনকে জিজ্ঞেস করছিলাম, তার টিওআর এর মধ্যে কমিশনের সে ক্ষমতাই নেই। সো আমি যেটা মনে করি প্রয়োজন হচ্ছে আসলে, যেগুলো আপনারা আলোচনা করছেন এগুলির মধ্যে আকাঙ্ক্ষা এবং বাস্তবায়ন যোগ্য, এই দুইটা ভাগ করা। আমি ধরেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা সংবিধান চাই, একদম আমি তো এটাকে গণতন্ত্র বলি না, আমরা বলি যে একটা গণ ক্ষমতাতান্ত্রিক সংবিধান চাই, যেখানে অল পাওয়ার্স টু দ্য পিপল, সেটা আমি চাই। কিন্তু আমার এই আকাঙ্ক্ষা আজকে তো আমি এটা বাস্তবায়ন করতে পারবো না, তাইলে অন্যদেরকে নিয়ে এইখানকার
ডিসপিউট রেজুলেশন করে আমরা সামনের দিকে এই আকাঙ্ক্ষাগুলির দিকে দেশকে পরিচালিত করতে পারবো। তার জন্য আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করার জন্য আমাদের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি থেকে শিক্ষা নিয়ে সেগুলিকে দূর করার জন্য যতটা সম্ভব একমত হয়ে যদি আমরা কি কি পরিবর্তন করতে হবে এই বিষয়ে যদি আমরা একমত হইতে পারি, তাইলে পদ্ধতি আমি মনে করি যে এটাকে ভবিষ্যতে রক্ষা করার জন্য করতে হলে আসলে একটা গণপরিষদ লাগবে। এটা টেকনিক্যাল না, টেকনিক্যালি আসলে আপনি ঝুঁকিপূর্ণ জায়গায় থাকবেন। এবং গণপরিষদ যদি আমরা পলিটিক্যাল পার্টিগুলি যদি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস, অন্যান্য অর্গানাইজেশন, নন পার্টি সিভিল অর্গানাইজেশন, এখানকার যারা এক্সপার্ট আছে, তারপরে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, যাদের সাথে আমরা বলছিলাম গণ আলোচনা করার জন্য, গণ সংলাপ করার জন্য, তাদেরকে নিয়ে যদি আপনি 3 মাস আলাপ করেন, আপনি এটাকে একটা জায়গায় আনতে পারবেন এবং এনে এটাকে 3 মাসের একটা ধরেন 3 মাসের জন্য গণপরিষদ নির্বাচন করেও আপনি এটাকে ল্যাঙ্গুয়েজটা ফিট ইন করায় নিতে পারবেন যে কি ল্যাঙ্গুয়েজের বদলে কি হবে। সেইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত ফিজিবল হইতে পারে যদি আমরা এইটাকে প্রায়োরিটাইজ করতে পারি। আর যদি আমরা মনে করি যে আমাদের আদর্শ ঠিক করতে হবে, জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ নাকি বাঙালি জাতীয়তাবাদ, সেকুলারিজম নাকি আসলে এখানে নন সেকুলার, বিসমিল্লাহ থাকবে নাকি রাষ্ট্রধর্ম থাকবে না, এই ডিবেট গুলিকে যদি আসলে আমরা ইডিওলজিক্যাল ডিবেট গুলিকে যদি আমরা সলভ করতে চাই, তাইলে এই পিরিয়ডে মানে এই কি অন্তর্বর্তীকালীন সরকারের আওতার মধ্যে থেকে এই জিনিসগুলির সমাধান যে করা যাবে না, এই ব্যাপারে প্রায় আমি সকালে সালমিকে বলছি যে সালমি আমি হতাশ। এখানে আপনাদেরও বলতে পারি যে আমার মধ্যে এক ধরনের আসলে হতাশা এখন কাজ করে। আমি এই জন্য কমন মিনিমামের উপরে দাঁড়ানোর জন্য এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসলে একটা রিজনেবল রেসপন্সিবল একটা ওপিনিয়ন বিল্ড আপ করার জন্য আপনারা কাজ করতে পারেন। আপনারা প্রথম থেকে বলছিলেন যে আপনারা কি করতে পারেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কতদূর অর্জনযোগ্য, সেইটাকে অর্জন করার জন্য কি কি করা দরকার, সেই ওপিনিয়ন বিল্ড আপের ক্ষেত্রে আপনারা অনেক বড় ভূমিকা নিতে পারেন। আমি মনে হয় সময় বেশি নিয়ে নিছি কিনা আমি জানি না, আমার তো এটা একটা সমস্যা হয়েছে, এখন বেশি কথা বলতে থাকি। ধন্যবাদ আপনাদেরকে, আমি সরি। ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কায়ুম। হ্যাঁ, আপনি একটু সময় বেশি নিয়ে ফেলেছেন। আমি হাসনাত কায়ুম ভাইয়ের কাছে যাচ্ছি। আমি একসাথে আপনাকে দুটো প্রশ্ন একবারে করতে চাচ্ছি। একটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে অভ্যুত্থান পরবর্তী যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি আছে, এই প্রশ্নটা আমি জানি আপনি আপনারা মানে প্রায় সবসময় এটার মুখোমুখি হন যে এই সরকারের আসলে বৈধতা নিয়ে একটা প্রশ্ন আছে। এটা আসলে পাবলিক কোশ্চেন বলতে পারেন। এই জন্য আমি আপনাকে এই কোশ্চেনটা জানতে চাচ্ছি যে এই সরকারের বৈধতার একটা বিষয় এখানে বলা হচ্ছে যে আদৌ এই সরকার বৈধ কিনা। যদিও আমরা জানি যে সারা বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছে এবং আমাদের সংবিধান থেকেও যদি বলি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। তো এটার এক ধরনের ভিত্তি আমরা সেখান থেকে পাই এবং আমরা মনে করি এই সরকারের অবশ্যই ভিত্তি আছে। কিন্তু আপনি সাংবিধানিক জায়গা থেকে বলবেন কি? কারণ আমরা জানি যে আমাদের যে বর্তমান সরকার, সেই সরকার আসলে সংবিধান অনুসারে ঠিক কতটা বৈধ সরকার, এইটা একটা দিক। এই বৈধতার জায়গাটা নিয়ে বলবেন এবং সেই সাথে আমাদের এখানে যে ৪ মূলনীতি আছে, যেটা নিয়ে সারা আপা এবং অন্যরা আলোচনা করেছেন যে এই যে ৪ মূলনীতি, গণতন্ত্র, তারপরে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই বিষয়গুলো আপনি কি মনে করেন যে জনগণের মাঝে একটা জাতীয় বিভক্তি তৈরিতে ভূমিকা রাখে এই মূলনীতিগুলো? এবং আপনি কি মনে করেন যে এগুলো বাতিল করে দেওয়া দরকার সংবিধান থেকে? হাসনাত কায়ুম। প্রথমত আবারও করি যে এই এই দুইটা প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু জায়গায় একটু বলি, আমি সারা এবং সাইমির সাথে একটু ভিন্ন মত আছে আমার, এই জায়গাগুলি একটু বলি। এক হচ্ছে যে এটা জাহিদ যেগুলি বলছে এগুলি অনেকগুলো আছে, এটা অনেক দূর পর্যন্ত উনি বলছে। আমি একটা জিনিস বলি যে বাংলাদেশের এই সংবিধানের সবচেয়ে বড় যে দুর্বলতার জায়গা কিংবা যেটা আসলে ক্ষতিকর জায়গা, এর কয়েকটা। এর একটা হচ্ছে যে এখানে ইলেকশন যে প্রসেস, এইটা যেভাবে আসলে সাংবিধানিক ভাবে ঠিক করা হয়েছিল যে তারা ক্ষমতায় থেকেই
নির্বাচন করবে এবং তারপরে এগুলি ৭২-এর সংবিধান ধরে আমি বলছি, এগুলি কোনোটাই আমি সংশোধনীর জন্য বলছি না, যে তারা ক্ষমতায় থেকে নির্বাচন করবে এবং নির্বাচিতরাই সে ওত নেওয়ার আগ পর্যন্ত সংসদটা আসলে কার্যকর, মানে সংসদটা জীবিত থাকে। এইটার সাথে যদি আপনি এখানকার পাওয়ার স্ট্রাকচারকে মিলান, এখানকার রুলস অফ বিজনেসকে মিলান, তাইলে আপনি দেখবেন বাংলাদেশে যেটা ঘটছে যে কোনোদিনই সরকারি দলকে সুস্থভাবে, মানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে সরানো যায়। তার মানে সরকারের হাতে যখন আপনি অপরিসীম ক্ষমতা দেন এবং সে যখন ক্ষমতায় থেকে নির্বাচন করে, তখন আসলে রাজনৈতিক প্রসেস হিসাবে পাওয়ার ট্রান্সফারের পথটাকে আপনি বন্ধ করে ফেলেন। এবং পাওয়ার ট্রান্সফারের পথটা বন্ধ হইলে যেটা হয়, যেখানে মাসলম্যানগিরি, ষড়যন্ত্র, চক্রান্ত, কু, পাল্টা কু, এগুলি কিংবা অভ্যুত্থান, এর বাইরে যাওয়া যায়। কারণ পাওয়ার ট্রান্সফার লাগবেই, আর পাওয়ার ট্রান্সফারটা পিসফুল পথে হয় না। সো এইটা হচ্ছে এখানে এক ধরনের একটা সমস্যা। ২ নাম্বার সমস্যা হচ্ছে আসলে সংবিধান অনুযায়ী আর্টিকেল 70 আছে, প্রাইম মিনিস্টার যিনি, তিনি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান এবং তিনি সংসদের প্রধান। তার মানে হচ্ছে আপনি নির্বাহী বিভাগের আপনি প্রধান, রাষ্ট্রপতির মাধ্যমে যে পাওয়ার এক্সারসাইজ হয় সেটার আপনি প্রধান, আপনার পার্লামেন্টের মাধ্যমে যে পাওয়ার এক্সারসাইজ হয় সেটা আপনি প্রধান, এবং রাষ্ট্রপতির মাধ্যমে আপনি বিচার বিভাগের যে বিচার বিভাগটাকে আপনি ধরেন রাষ্ট্রপতি স্বাধীন, তাহলে আপনি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেন তার মাধ্যমে, মন্ত্রণালয় বাদ দিলাম। এই রকমের একটা যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কখনোই পাওয়ার স্ট্রাকচারের দিক থেকে এটা কোনোভাবেই আসলে ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন এটা বলা যাবে না। এখন এটাকে আমি স্বৈরতান্ত্রিক বলবো নাকি স্বৈরতন্ত্র তৈরি করার কি বলবো, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কথা বলছি না, কিন্তু বাট এইটাকে আপনি ডেমোক্রেটিক বলতে পারবেন না। তারপরে সাথে যখন আপনার এই যে আমার যে মৌলিক অধিকার যেগুলি, সেই অধিকারগুলি যখন আসলে রেস্ট্রেন্ট থাকে বাই দা এক্সিস্টিং লস, সো সব মিলাইলে আসলে যেটা হয়, এটা একটা গণতান্ত্রিক সংবিধান। ৭২-এর সংবিধানও ছিল না। এটা হচ্ছে আমার ওদের সাথে আসলে পার্থক্যের জায়গা। কিন্তু আপনি যেটা বলছেন যে আসলে যেটা আপনার আমার কাছে প্রশ্ন আপনাদের একটা হচ্ছে যে বৈধতা অবৈধতার প্রশ্ন। আসলে বাংলাদেশের যে এখনকার সরকার, এটা যদি আপনি স্পিরিটের দিক থেকে ধরেন, তাহলে এটা হচ্ছে সবচাইতে বেশি মানুষের সমর্থন পুষ্ট সরকার, সবচেয়ে বেশি রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট সরকার, অরাজনৈতিক মানুষদের সমর্থন পুষ্ট সরকার। এর চাইতে বেশি পপুলারিটি নিয়ে ৫৩ বছরের মধ্যে আর কোনো দল ক্ষমতায় আসে নাই। এখন এইটাকে আপনি একটা বৈধতা ধরবেন কিনা সেটা আরেকটা প্রশ্ন, কিন্তু বৈধতার জায়গায় যদি ধরেন, তাহলে এই সরকার যেটা করেছে যে অ্যাপেলেট ডিভিশনের কাছ থেকে প্রেসিডেন্টকে দিয়ে একটা রেফারেন্স করেছে এবং সেই তারা কন্টিনিউ করতে বলছে, সেইভাবে এটার একটা বৈধতার আসলে আবরণ দেওয়া হচ্ছে। এখন যা কিছু হচ্ছে সেগুলি সব বৈধ, এটা আসলে বলা যাবে, কিন্তু সব অবৈধ এটাও আসলে বলা যাবে। এটা একটা মানে এই বাস্তবতার মধ্যে যেটা হয়েছে, যেটাকে আমরা সবসময় আমাদের দেশে, এটা তো আমাদের এখানে তো সবকিছুই অতি ব্যবহার হয়, ডক্ট্রিন অফ নেসেসিটিরও অতি ব্যবহার হয়। আমরা আসলে ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে চলছি, কিন্তু আমাদের টেন্ডেন্সি হচ্ছে গভর্নমেন্টের যে যতটা সম্ভব সে বৈধতার ভিতরে থাকার একটা পদ্ধতি সে মেনে চলার চেষ্টা করছে, এইটুকু আমি বলি। আর যেটা আপনি বলছেন যে ৪ মূলনীতি কিংবা অন্যান্য মূলনীতির প্রশ্নের যেটা আমি বলি যে আসলে মূলনীতির চ্যাপ্টারটা আপনি দেখেন, মূলনীতির চ্যাপ্টারটা শুরু হয়েছে তো ৮ থেকে, ৮-এর ২টা দেখেন আপনি, যে এটার কোনোটাই, এগুলি মূলনীতি কোনোটাই এনফোর্সেবল না। আপনি ধরেন ডেমোক্রেসি তো সবচেয়ে অ্যাকসেপ্টেবল মূলনীতি, আপনি সমাজতন্ত্রের পক্ষে হয়তো আপনারা লেফটরা, বাংলাদেশি জাতীয়তাবাদ আর বাঙালি জাতীয়তাবাদের পক্ষে হয়তো ধরেন এখন পর্যন্ত যাদেরকে আসলে বাঙালি মুসলমান মনে করা হয়, মুসলমান বাঙালি না, বাঙালি দেন মুসলমান, সমতলের মানুষ, তারা হয়তো ধরেন সন্তুষ্ট। কিন্তু এটা চাকমারা ধরেন আদিবাসীরা এটা ৭২ সালে প্রটেস্ট করছে। সো এখানে জাতীয়তাবাদের প্রশ্নটা নিয়ে এরকম ভিন্নমত আছে। সেকুলারিজমের ব্যাপারটা যেটা আসলে বাংলাদেশে, এটাকে ইংরেজিটা সেকুলারিজম করা হয়েছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে যেটাকে আসলে বলা হয়েছে ধর্ম প্রসঙ্গে যে নীতিটা নেওয়া হয়েছে, এটা আপনি ভালো করে পড়লে দেখবেন যে এটা একটা ডেমোক্রেটিক প্রিন্সিপাল লেট ডাউন করা হয়েছে। কিন্তু তখন অনেকগুলো শব্দের আসলে মোহ কিংবা শব্দগুলিকে ব্যবহার করার এক ধরনের প্রগতিশীলতা দেখানোর প্রবণতা হইতে পারে, যেটাকে সেকুলারিজম বলা হয়েছে।
সেকুলারিজম বলতে যা বোঝায় বাংলাদেশের সংবিধানে এই মূলনীতির মধ্যে যেটা ব্যাখ্যা করা হয়েছে সেটা সেকুলারিজম হিসেবে দাঁড়ায় না। লেফট রাইটার জন্য আওয়ামী লীগকে বরাবর সমালোচনা করছেন আপনারা। আর এইটা নিয়ে 4 তারিখের 4 নভেম্বরে যেদিন আসলে সংবিধান গৃহীত হয়, এখানে তো আলাপ করা হয় এবং এটা সত্য যে বাংলাদেশের সংবিধানটা করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে মাথায় রেখে আসলে সংবিধানটা পাওয়ার স্ট্রাকচারটা করা হয়েছিল। তো শেখ মুজিবুর রহমান আসলে এই সংবিধানটাকে কিভাবে বুঝছেন, এই 4 মূলনীতিকে তিনি কিভাবে বুঝেন, এই বক্তৃতাটা উনি 4 তারিখে আসলে কনস্টিটিউশন যেদিন আসলে অ্যাকসেপ্টেড হয় 4 নভেম্বরে ওনার একটা বক্তৃতা করা আছে। সেই বক্তৃতাটা আপনি দেখলেই বুঝবেন যে উনি আসলে কোনোভাবেই আপনারা যেগুলোকে সেকুলারিজম বলেন ওইটার সাথে উনি ছিলেন। উনি ধর্মের প্রশ্নে একেবারে একটা ডেমোক্রেটিক অ্যাপ্রোচে ছিলেন যে রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতাও করবে না, কোনো ধর্মকে আসলে পালন করতে কিংবা অমান্য করতে বাধাও দেবে না। কিন্তু উনি প্র্যাকটিসে ছিলেন না। 73 সালে উনি ওআইসি করছেন, ইসলামিক ফাউন্ডেশন করছেন ইত্যাদি। ফরেন পলিসিতে গিয়েই উনি ধরেন ওই জায়গা থেকে সরে গেছেন। এগুলি অনেক কিছুই আছে। সো আমি এটা বলছি না ওই যে আপনারা যেটা বলেন কিংবা জাহিদ যেটা বলে যে সুন্দর করে লিখলেই সবকিছু সুন্দর হয়, বিষয়টি এরকম না। টু সাম এক্সটেন্ট এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি মনে করি যে লিখার ক্ষেত্রেও যদি সুন্দর না থাকে, বাস্তবায়ন তো আপনি পুরোটা করতেই পারবেন না। আপনি 100% সঠিক পজিশনটা লিখার ক্ষেত্রে নেওয়ার পরে আপনি এটা 100% অ্যাচিভ করতে পারবেন। যেটা আপনি পারবেন না, আপনি যদি বাসার ক্ষেত্রে লিখার ক্ষেত্রেই যদি আপনি এখানে ছাড় দিয়ে যান, তাইলে আপনার ধরে নিতে হবে যে আপনি আসলে এই বিষয়ে আন্তরিক না, যে আপনি এখানকার রাইট গুলি মানুষ এক্সারসাইজ করবে। রাষ্ট্র এখানে মানুষের পাওয়ার, মানুষের রাইট এনজয় করার ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করবে, এইটা আপনি ভেতর থেকে আসলে চান না। চাইলে আপনি প্রথমত চাইবেন যে আইনগুলি প্রথমত যতটা সম্ভব ফ্ললেস করা যাবে, যতটা সম্ভব পিপলের পক্ষে আনা যাবে। আমরা আনতে চাইলে পুরোটা আনতে পারি, ভাষা সেটা কভার করে এরকম না। এবং এক একটা সময়ের পরে এটা চেঞ্জ হয়, আমাদের ধারণা চেঞ্জ হয়। যখন গণপ্রজাতন্ত্র করা হয়েছে তখন কেউ মনে করে নাই যে এখানে প্রজাতন্ত্রটা শব্দটা আমাদেরকে প্রজা রাজা এই রিলেশনশিপের ভিতরে ঢুকায়। তখন পর্যন্ত আমরা নোয়াম চomস্কি পড়ি নাই, তখন পর্যন্ত আমরা পলিটিক্সের ল্যাঙ্গুয়েজ জানি না, আর এই ল্যাঙ্গুয়েজের পলিটিক্স সম্পর্কে আমরা কনসাস না। তখন পর্যন্ত আমরা এটাকে ল্যাঙ্গুয়েজটাকে একটা আইডেন্টিফিকেশনের টুল হিসাবে দেখছি। সেই জন্য আমাদের স্টেট অ্যাকুইজিশন আইনের বাংলা করছি আমরা প্রজাসত্ব আইন। আমরা তখনও জমিদারি তুলে দিচ্ছি, কিন্তু তখন যে প্রজাসত্ব আইন করছি সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। কিংবা শেরে বাংলা যখন আসলে কৃষক প্রজা পার্টি করছে তখন আমরা এটাকে সমালোচনা করি না যে কেন প্রজা কেন। বাট সময়ের সাথে সাথে এগুলি চেঞ্জ হয়, এই চেঞ্জটা আমাদের সবসময় করতে হয়, সেই জন্য অ্যামেন্ডমেন্টের ব্যবস্থা থাকে, এটা একটা। কিন্তু মেজর যখন আসলে আমরা যখন একটা এইরকম ব্যাপারটার মধ্যে এসে দাঁড়ায় যে 53 বছরের আমাদের একটা জার্নি আছে, এই জার্নিতে আমরা দেখছি যে আমাদের ইলেকশনকে আমরা এফেক্টিভ করতে পারি না। এই জার্নিতে আমরা দেখছি যে আমরা আসলে জুডিশিয়ারিকে এফেক্টিভ করতে পারি না, ইন্ডিপেন্ডেন্ট করতে পারি না। এই জার্নিতে আমরা দেখছি যে আমাদের ইকোনমিকে আসলে আমরা কোন রকম ভাবেই সেভ করতে পারি নাই। আমাদের ইকোনমি, আমাদের এটা লুণ্ঠনের যে ইকোনমি, সেটা আসলে কনস্টিটিউশন এটাকে আসলে একভাবে সহায়তা করে। তখন আসলে কনস্টিটিউশনের এই জায়গাগুলি চেঞ্জ করে এটাকে প্রটেক্ট করার চেষ্টা করাটা হচ্ছে আসলে রাজনৈতিক কিংবা আসলে যে কোনো বুদ্ধিবৃত্তিক প্রাণীর এটা দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে একটা অবস্থান হচ্ছে যে আমি কতটা এটা নিয়ে চিন্তা করি যে এটা কি হওয়া উচিত, আর এটাকে মিলাইতে যাওয়ার সময় আমি সাইমের সাথে খুব একমত যে এটা কখনোই স্থায়িত্ব পাবে না যদি না এটার যারা আসলে পৃষ্ঠপোষকতা করবে, যাদের মাধ্যমে এটা কাজ করবে, যারা এটাকে টিকায় রাখবে, তাদেরকে আমরা এক্সক্লুড করে দিয়ে এটা করতে চাই। কোন পাওয়ার, যে পাওয়ারকে এখন বলতেছি ফ্যাসিবাদী পাওয়ার, যে আমাদেরকে কথা বলতে দেয় না। আজকে যদি আপনি খুব মিনিমাম মানুষ মিলে খুব সুন্দর একটা সংবিধান করে এবং ম্যাক্সিমাম মানুষ যদি এটাকে সাথে না নেয়, তাহলে আপনার আচরণ তো ফেসিবাদী আচরণই হবে। সেটা আপনি ধরেন কমিউনিস্ট পার্টির নামে করতে পারেন, তাতে কি যায়? আপনি ইসলামের নামে করতে পারেন, কি যায় আসে? ইন এসেন্স কি হবে? এই পাওয়ারটা হবে পিপলের উইলের এগেনস্ট আপনি এক্সারসাইজ করতেছেন। সেই জন্য আসলে এগুলিকে যতটা সম্ভব, মানুষকে যত বেশি সম্ভব সাথে নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করতে হবে। সেই জন্য এটা স্থায়িত্বের দিক থেকে আসলে ভাবতে হয়। আমি এই কথাটা বলে কথাটা শেষ করি যে ধরেন আমরা যখন আসলে নির্বাচন করব, তখন তো সাইনির পার্টিকে আমি পরাজিত করার চেষ্টা করব।
সাইনি আমার পার্টিকে পরাজিত করার চেষ্টা করবো, কথার কথা। তো এইটা তো আমরা করব কিসের ভিত্তিতে? যে আমরা একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাইনি এবং আমি একমত থাকবো যে আমরা আসলে যারাই ক্ষমতায় যাই তারা কিছু জিনিস আসলে কমন আমাদের মধ্যে থাকবে, আদারওয়াইজ তো এটা ডেমোক্রেসি হবে না। সেই জন্য সংবিধান যখন আমরা করার কথা ভাবি কিংবা পরিবর্তন করার কথা ভাবি, তখন এটা ভাবতে হবে যে শুধুমাত্র আমার চিন্তা না, আমার অপোজিশনকে আসলে আমি স্পেস দিচ্ছি কিনা, সে এটাকে মানতেছে কিনা, এবং আমি এবং সে মিলে কমন একটা জায়গার মধ্যে দাঁড়াইতেছি কিনা, যে আমরা অ্যাটলিস্ট এইটুকু আমরা মেনটেন করব। তোমার সাথে আমি এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার পরে তোমাকে আমি পরাজিত করার চেষ্টা করব, তোমাকে আমি ক্ষমতা থেকে সরায় দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি আসলে এই জায়গাগুলি মেনটেন করব, তুমিও এটা করবা। এটা হচ্ছে রুলস অফ গেম, কিংবা আসলে রাষ্ট্রের নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক, রাষ্ট্রের ক্ষমতার সাথে নাগরিকের সম্পর্ক, এইগুলি প্রশ্নে আসলে মৌলিক জায়গা। তো সেই জায়গাগুলির ব্যাপারে আমার কাছে মনে হয় যে আমাদের সহনশীল হয়ে, কিন্তু আমি যেটা বলি কমন মিনিমামের কথা আমি বলছি, কিন্তু আমি মিনিমামটাকে বাড়ানোর জন্য লড়াই করারও কথা বলছি, যে মিনিমামটা যেন এরকম না হয় যে বিএনপি বললো 70 দ্বারা সে সরাইতে চায় না, আমরা ওইখান থেকে যেটা ইয়ের সাথে থাকতে চাই, আমি জাহিদের সাথে, যে সে কয়টা চায় না, 2টা চায় না, 3টা চায় না, যা চায় না, পারলে সে 4টা বলে, আমি 2টার মধ্যে টেনে আনতে চাই। দেন আমি যে কথাটা শেষ করতে চাই কথা বলে, যে কে যেন আমাকে জিজ্ঞেস করছিলেন যে এটা কি আমরা 5 বছর পরে আবার পাল্টাবো? আমি মনে করি আমাদের সাইকি থেকে, আমাদের সাইকোলজি থেকে, কিংবা আমাদের মেমোরি থেকে এটা আমরা লস করছি, বা আমাদের মেমোরিতে আমরা নিতে পারি না 71-এর যুদ্ধের কারণে। যে 70 সালের যে নির্বাচনটা ছিল এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন ছিল, সেই জন্য মানুষ জানে না, কিংবা 46-এ আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠন করছিলাম, তো আরে 46-এর পরে 48-এ। সো আমাদের এখানে আবার এই প্র্যাকটিসটা পিপলের সামনে আনা দরকার, যে আমরা নির্বাচনের ভেতর দিয়ে সংবিধানকে শান্তিপূর্ণ পথে পরিবর্তন করতে পারি। সেটা যদি আমরা জানি, তাইলে আজকে যদি আমরা 5টা ব্যাপারে একমত হই, আমাদের যদি আকাঙ্ক্ষা থাকে 100টা, আগামী 5 বছর পরে যদি আমরা আরো 10টা বিষয় একমত হই, তাহলে সেটা কেন করবো না? এবং সেটা যদি আসলে নির্বাচনের খরচের কথা ভাবেন, নির্বাচন আসলে সংবিধান সভার নির্বাচনের খরচ তেমন কিছু না, কারণ ওইখানে আপনার ওই যেহেতু আপনি আইসা ক্ষমতা ব্যবসা করতে পারবেন না, সেই জন্য ইনভেস্টমেন্ট করে কেউ আসলে এখানে আসবে না, ওই সারাদিন রাত পরিশ্রম করার লোক খুব কম পাবে। সো আমার কাছে মনে হয় যে ওই পথটা আমাদের খোলা দরকার, আমাদের সামনে এই এই জেনারেশনের সামনে পথটা আবিষ্কার করা দরকার, যে সংবিধান পরিবর্তন করা যায়, পিপলের কনসেন্টে করা যায়, পিপলকে নিয়ে করা যায়। তো আমি এই পর্যন্ত, ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইম। হাসনাত কাইম। না, আমি তো ধরেন সামি এখন যেভাবে বললো এটা তো একদিক থেকে ঠিকই আছে। আমি শুধু ওই ওদের যেটা, আমি গেছিলাম ওই কমিশনে, তো আমি জিজ্ঞেস করছিলাম ওই প্রশ্ন কমিশন, যে কমিশনকে আমি বলছিলাম যে আপনাদের নাম যেহেতু সংস্কার, আপনারা তো নতুন সংবিধান প্রস্তাব করার জায়গায় নাই, মানে সাধারণভাবে যেটা মনে করা হয় যে বা পুনর্লিখন, আমি এই প্রশ্নগুলি করছিলাম, যে আমার তো কনফিউশন আছে যে আপনাদের সাথে আমি কোন আলাপটা করব, কিভাবে করব, কোনটা আপনাদের আসলে কদ্দূর আসলে আপনারা কি বিবেচনা করতে পারবেন, কি বিবেচনা করতে পারবেন না, সেটা বুঝে আমাকে তো কথা বলতে হবে। সো এটা আমার প্রশ্ন ছিল। তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আসলে তাদের যে টিওআর, সেই টিওআর অনুযায়ী আসলে তারা পলিটিক্যাল পার্টিগুলির সাথে বসার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি। আমাকে ওইখানে ডাকছে আসলে, আমাকে একটা ওইরকম একটা কবিতা লাগাইছে আর কি, আমাকে সংবিধান বিশেষজ্ঞ বানায় ওইখানে নিচ্ছে তারা কথা শোনার জন্য। আমাকে পার্টির ক্যারেক্টার দিয়ে নেয় নাই। তো যেখানে যেটা বললো যে আমরা পার্টির সাথে বসতে পারতেছি না, যে আমাদের ওইরকম ক্ষমতা নাই, কিন্তু আমরা যেটা করতে চাইতেছি, তাদের ওই 6টা-7টা ইয়ের কথা বলছে তারা কি কি করবে। তার মধ্যে ওনারা যেটা জিস্ট সেটা হচ্ছে যে তারা এই সবার সাথে আলাপ আলোচনা করে যেটা তাদের কাছে আসলে আসে, সেই বিষয়গুলিকে একটু সাম আপ করে তাদের মতো করে তারা একটা ওপিনিয়ন ইয়ের হাতে দিবে, সরকারের হাতে দেবে। সরকারের দায়িত্ব হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলির সাথে এইসব বিষয় নিয়ে আসলে সংলাপ করা, এবং সেইখানে পার্টিগুলির মধ্যে আসলে কত দূর সমতা সমঝোতা কি কি করতে পারে, সেই জায়গাটা আসলে সরকারের ঘাড়ে তারা রাখছে।
সো এটা ২ টা পার্টে তারা ভাগ করছে। এই জন্যে কমিশন এখন যে কাজটা করতেছে এটা হচ্ছে বিভিন্ন সেকশন অফ পিপল এর সাথে তারা কথা বলতেছে। তারা যাদেরকে মনে করতেছে এক্সপার্ট তাদের সাথে কথা বলতেছে। যাদেরকে ভোকাল মনে করতেছে তাদের সাথে হয়তো কথা বলতেছে এরকম। সো আমি যেটা বলছি আমি ওই যে পরশুদিন প্রথম আলোতে যে ইন্টারভিউ গেছে সেখানে আমি বলছি যে আসলে আমি চাই যে আসলে সংস্কার কমিশন কিছু না করলে হচ্ছে ভালো করবে। তারা যদি আমাদের উপর কিছু চাপাইতে যায় সেটা আসলে বরং ক্ষতিকর হবে। আমার জিনিসটা ছিল আমি বলছিলাম যে সংস্কার কমিশনের কাজ হচ্ছে এটা হইতে পারে যে সবার কাছ থেকে শুনতে পারে, সবার কাছ থেকে ওপিনিয়ন কালেক্ট করতে পারে, ওপিনিয়ন কালেক্ট করে তারা কমন মিনিমাম যেটা এটাকে সর্ট আউট করে বলতে পারে যে এইগুলিতে সবাই একমত। আর বাকি যেটাতে আসলে একমত হয় না সেটাকে তারা আকাঙ্ক্ষা আকারে রাখতে পারে। বলতে পারে যে এই সমস্ত জিনিস হচ্ছে আসলে অন্যদের আকাঙ্ক্ষা। সেইটা তারা যদি আসলে গভর্নমেন্টের কাছে তারা দেয়, তাহলে গভর্নমেন্ট দেখতে পারে যে বাকিটা কিভাবে বাস্তবায়ন করবে পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে সমস্ত আসলে প্রতিনিধিত্বশীল অবস্থান আছে, শ্রেণী পেশার সংগঠন, বিভিন্ন জাতি, গোষ্ঠী, লিঙ্গ, বর্ণ, ধর্ম, তাদের আসলে সবার সাথে বসে তারা যদি সিদ্ধান্ত নেয় সেটার থেকে একটা পথ বের করতে পারে যে এটাকে ভবিষ্যতে এইটা ঝুঁকিতে পড়বে না অথবা কম ঝুঁকিতে পড়বে। ঝুঁকিতে পড়বে না এরকম ফুলপ্রুফ তো কিছু নাই। কম ঝুঁকিতে পড়বে এবং স্থায়ী হবে এরকম ব্যবস্থাটা কি হইতে পারে সেটা নিয়ে তারা সবার সাথে আলাপ করে কথা বলতে পারে এবং সেখানে আমাদের ওপিনিয়ন আমরা তো সবসময় বলি যে আসলে একটা সংস্কার সভা নির্বাচন করা দরকার এবং সেখানে আসলে এটা ৩ মাস ৬ মাস একটা লিমিটেড পিরিয়ড দিয়ে নির্বাচন করে তাদেরকে দিয়ে আসলে যে সংস্কারগুলির ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি সেটাকে আসলে ল্যাঙ্গুয়েজের জায়গাটায় অ্যাকোমোডেট করে নিয়ে আসলে মানুষের কাছ থেকে গণভোট দিয়ে এটা পাস করায় আনা দরকার। এই হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু এইটা হবে এটা আমার মনে হয় না। বা অন্য কি হবে এটা আমি এখনো পর্যন্ত ক্লিয়ার না। যেমন বিএনপির জায়গা থেকে বিএনপি মনে করে যে এইটা নির্বা বিএনপি এটাকে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট মনে করে। তারা মনে করে নির্বাচন করার জন্য যতটুকু আ পরিস্থিতি তৈরি করা দরকার, সে পরিস্থিতিটা তৈরি করে দিলে তারা নির্বাচিত হয়ে যদি আসে, তারা নির্বাচিত হয়ে এসে তাদের যে ৩১ দফার কমিটমেন্ট আছে সেটা তারা বাস্তবায়ন করবে। তো এটা তো এখানকার মানুষের এক্সপেরিয়েন্স হচ্ছে যে এটা কখনোই কোন পলিটিক্যাল পার্টি তার কমিটমেন্ট রাখে না। সো এই হচ্ছে সিচুয়েশন সব মিলে। ধন্যবাদ। এখন একদমই ক্লিয়ার একটা হচ্ছে আমাদের মতো কিছু মানুষ আমরা বলতেছি যে আসলে নির্বাচনের আগে সংবিধান সংস্কারের ব্যবস্থা করতে হবে। বিএনপি সহ তাদের একেবারে একটা বিরাট অংশ তারা বলছে যে আগে নির্বাচন করতে হবে এবং নির্বাচন করার পরে সংস্কারের ব্যাপার তারা ভাববে এবং তাদের কমিটমেন্ট আছে। সো এইটা হয়তো আরো শেপ নিবে তাহলে আন্দোলনকারীদের মধ্যেই একটা ডিভিশন তৈরি হবে হয়তো। সেইটা এটাকে সম্ভাবনাকে আরো ক্ষতিগ্রস্ত করবে। আর এর বাইরে তো একটা অংশ আছেই যারা মনে করে যে বিপ্লব হইছে এবং এটা একটা নতুন সংবিধান কালকে থেকে করতে হবে। তাদের একটা চাপ আছে। এই হচ্ছে বাস্তবতা।